আজকের হচ্ছে সবচেয়ে বড় হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে ফ্রান্স বনাম ব্রাজিল। ব্রাজিল। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো তোমার তো মনে আছে সেই দীর্ঘ 10 বছর পর হ্যাঁ, 10 বছর পর আসলে ফ্রান্স আর ব্রাজিল মুখোমুখি হচ্ছে। সেই সর্বশেষ 2015 সালে মনে হয় মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে তো ব্রাজিল বুঝছিল জয় হয়েছিল। তারপর ওদের সম্ভাব্য স্কোয়াড কি হবে বলে মনে হচ্ছে? সম্ভব স্কোয়াড আসলে 23 জন 28 জন করে করে তো সবাই ন্যাশনাল টিমের স্কোয়াড ঘোষণা করছে। তার মধ্যে সম্ভাব্য একাদশ মোটামুটি আন্দাজ করা যায়। ব্রাজিলেরটা আন্দাজ করা খুবই কঠিন, কারণ ব্রাজিলে কোচ তো আসলে পাগলাটে কোচ। আসলে পাগলাটে কখন কারে কি করে সেটা কাকে কোন সময় কোন পজিশনে ও এবার একটা কথা বলছে, ও 4 জন অ্যাটাকার নিয়ে খেলাবে। মানে ওর ফরমেশনে তাহলে কি হতে পারে? ও তো 4 জন অ্যাটাকার নিয়ে খেলাবে, তো 4 জন অ্যাটাকার বাদ দিয়ে আর কোনো ডিফেন্স হবে আর কি। ডিফেন্স আর ও আচ্ছা, তাহলে তুমি মনে করতেছো 4-2-4 4-2-4-ই হবে ফরমেশন। তাহলে 4-2-4 হলে তোমার এলডব্লিউএফ তারপর এমএফ নাকি তোমার সবগুলোই অ্যাটাকিং এ মিডফিল্ডে থেকে শুরু করবে, এরকম কি মনে হচ্ছে? না, যেমন আগে আমাদের অ্যাটাকার হিসেবে তো দুই সাইডে দুইজনই আছে, যেটা ব্রাজিলের মানে একটা মূলত শক্তি বলা যায়, এটা হচ্ছে রাফিনহা আর ভিনিসিয়াস জুনিয়র। আর আনচেলত্তি যখন ওই রিয়াল মাদ্রিদে যখন করছিল, তখন তো মনে করো ভিনিসিয়াস কেন্দ্রিক কি করছিল, ম্যাচটা সাদা ছিল। তো সুতরাং এখানে এসে ভিনিসিয়াসকে পাচ্ছে। আর ওই আনচেলত্তির এই ইয়াতে তখন এন্ড্রিক ছিল, তারপর মিলিতাও ছিল, তারপর ক্যাসিমিরও ছিল। সুতরাং ব্রাজিলের মোটামুটি এই সবাইকে পরখ করা সবাই হচ্ছে আনচেলত্তির একাদশে আছে, মানে আনচেলত্তির ব্রাজিল টিমে আছে। সুতরাং আমার মনে হয় সুন্দর একটা স্কোয়াড সাজাতে। আচ্ছা, তুমি যেহেতু অ্যাড করতেছো যে কোচ যেহেতু আনচেলত্তি, তাহলে ওখানে তোমার ম্যাচটা ভিনিসিয়াস কেন্দ্রিক করো, তাহলে কি আমরা মার্টিনেলিকে আমরা পাচ্ছি না? মার্টিনেলিকে কখনোই স্টার্টিং লেভেলে রাখবে না। তাহলে মার্টিনেলি যে ট্যালেন্টেড একটা প্লেয়ার, আমরা তাহলে ব্রাজিলকে দেখবো না? সেটা ওকে যতটুকু মনে হয় ওইদিকে যতদিন ভিনিসিয়াস আছে ততদিন পর্যন্ত ওখানে খেলবে না, মার্টিনেলি খেলতে পারবে না। এমনি পটেনশিয়ালের দিক দিয়ে হিসাব করলেও কিন্তু এই মার্টিনেলি থেকে দুজনে গিয়ে হচ্ছে ভিনিসিয়াস। আচ্ছা, তাহলে ওইদিকে আরেকজন যে প্লেয়ার ছিল ম্যান ইউতে ছিল, ওই প্লেয়ারটার নাম কি? একাদশে নাই। তবে ওর বর্তমান পারফরমেন্সের উপর ভিত্তি করে ওর কিন্তু তবে ও আসলে ব্রাজিলের অ্যাটাকারে এমন একটা অবস্থা, ওর ক্লাবে পারফরমেন্স এতই ভালো যে কাকে বাদ দিয়ে কাকে নিবে এটার একটা মধুর সমস্যায় পড়ে গেছে, যার কারণে হয়তো বা ডাক পায়নি আর কি। আর ওদের এমন অ্যাটাকার আছে, যেমন তুমি বলো ওই এস্তোবিয়া বলো, তোমার এই পেদ্রো বলো, এনরিক বলো, তারপর পাকুয়াতা বলো, যারা আছে, তারপর এই সবাই কিন্তু ক্লাবে খুব ভালো পারফরমেন্স করে। এখন তুমি বলো ওদের বাদ দিয়ে কিভাবে অ্যান্টনিকে। আচ্ছা, আমাদের সময় যেহেতু হাতে বেশি নাই, তাহলে আমরা সম্ভব একাদশটা বলতে পারি। গোলকিপার তো আলিসন। ডিফেন্ডারে তুমি কাকে তাকে রাখবা? আমি ডিফেন্ডারে এখন বর্তমানে যদি ডিফেন্ডার হিসেব করতে হয়, তাহলে আমার এই ওখানে ড্যানিলো আছে, মার্কিউনেস আছে, মিলিতো আসলে ইনজুরিতে ছিল, ওখান থেকে আসছে কিনা জানি না। আসলে ইনজুরিতে ছিল, রিয়াল মাদ্রিদে ইনজুরি পড়ছে, ওখান থেকে আসলে ডাক পাইছে কিনা ইনজুরিতে। লোদি আছে, তোমার এই আলেক্সান্দ্রো আছে। তারপর মিডফিল্ডে কাকে খেলাবে বলে তোমার মনে হয়? ক্যাসিমিরো হচ্ছে অবিধ্বংস অংশ ব্রাজিলে। আর হচ্ছে ওখানে তোমার আন্দ্রে সান্তোস। ফরওয়ার্ডে বলা দরকার না, ফরওয়ার্ডে দুই পাশে দুইজন আছে, রাফিনহা আর বিনি। আর এই তোমার এনরিকের সাথে পেড্রো খেলতে পারে, অথবা খেলতে পারে। আচ্ছা, এবার ফ্রান্সের একাদশটা কি হবে বলে তোমার মনে হয়? আর ফ্রান্স তো কি বলবো, ফ্রান্সের একাদশে তোমার মানে বলার বাহুল্য রাখে না যে ওখানে ওরা অনেক ভালো খেলে, অনেক ট্যালেন্টেড প্লেয়ার সব ফ্রান্সে বলা যায়। তুমি প্রথম অ্যাটাকে হিসাব করলে সর্বপ্রথম যার নাম যে এমবাপ্পে, তারপর হচ্ছে তোমাদের ওদের ওখানে এই যারা আছে সবাই ট্যালেন্টেড। তোমার এই ডেম্বেলে বলো, তোমার জার্কি বলো, তারপর তোমার এই অলিসে বলো, তুরাম বলো, সবাই ফর্মে, সবাই ওদের ক্লাব পারফরম্যান্স হিসেবে। আসলে ওদের মিডে যে তিনজনের নামটা আমরা উল্লেখ করতে পারি, তাহলে আসলে দুর্দান্ত একটা মিড বলা যায়। তোমার গ্রিজম্যান, কামাভিঙ্গা, চুয়োমিনি, ঠিক আছে। আর সবচেয়ে ওদের একটা বড় শক্তি হচ্ছে কান্তে, যেটা হচ্ছে মানে তোমার ফিফাদা ইয়াতে এই তোমার বেস্টে এই পুরো ব্যালন্ডিয়ারের কাছাকাছি চলে গেছিল। ওর ওই পারফরমেন্সটা সেলসিতে থাকা অবস্থায় ওর পারফরমেন্সটা এখনো পর্যন্ত ভোলার মতো না, যে একাই সেলসিকে কোথায় নিয়ে গেছে, ফাইনাল নিয়ে চলে গেছে সেটাই। আর কান্তে যখন কান্তে খেলবে, আর আমরা কম বেশি হয়তো রুবিওটকে চিনি না, রুবিওটের যারা
ওই রবিও যখন তোমার এই জুভেন্টাসে ছিল, ওই রোনালদোর সময় খেলতো, তখন রবিওটের ছাড়া রোনালদো কি করতে পারতো না, মানে ওই আটাকটা সাজাইতে পারতো না। আচ্ছা, তাহলে ম্যাচের হাইলাইটসটা হবে ফ্রান্সের শক্তি। ফ্রান্সের শক্তি হচ্ছে তোমার দ্রুত কাউন্টার অ্যাটাক, যেমন কি ধরো এমবাপ্পে, ঠিক আছে? ব্রাজিলের শক্তিটা তুমি কি মনে করতে পারো? ওটা নান্দনিক পজিশন ফুটবলের স্কিলফুল আক্রমণ করবে। আচ্ছা, তারপরে মিডে ব্যাটলটা হবে আসলে মূল শক্তি। মিডটা যে কন্ট্রোল করতে পারবে ম্যাচটা তার উইন। তবে তোমার ওই ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ওদের ডিফেন্স। আক্রমণের কথা বাদ দাও, মিডফিল্ডের কথা বাদ দাও, ওই আক্রমণও মনে খারাপ করলো, এই মিডফিল্ডে খারাপ করলো, তখন ওদের যে ডিফেন্স গুলো বর্তমানে আছে, তাহলে ওটা কিন্তু ওই একদম মানে কি বলা যায়, মানে তোমার দুর্দশ সলিবা বলো, তারপর তোমার কন্টে বলো, তারপর উপকামিকে বলো, তারপর তোমার হার্নান্দেজ বলো। আর হার্নান্দেজদের কথা কি বলবো, ওরা দুই ভাইয়ের কথা মানে এটা বলার ভালো লাগে না। ওরা লেফট ব্যাক বলো, রাইট ব্যাক বলো, দুই দিকে ওরা পারদর্শী। ফ্রান্সের সাথে কিন্তু ব্রাজিলের অতীত ইতিহাস কিন্তু তেমন সুখকর নয়। আমি অতীত ইতিহাস নিয়ে তো আসলে কথা বলতে গেলে অতীত ইতিহাসে ওরা অনেক কিছু করছে। ব্রাজিলের ইতিহাস অনেক ভালো। ব্রাজিলের ইতিহাস কিন্তু ফ্রান্সের সাথে ভালো না, তুমি হয়তো জানো। 1998 সালে ফ্রান্সের ফাইনালে কিন্তু ওয়ার্ল্ড কাপের ব্যাপার। 2006 সালে এই বড় বড় মাঠে বড় বড় টুর্নামেন্টে কিন্তু ফ্রান্স কিন্তু এগিয়ে আছে ব্রাজিল থেকে। যখন ওয়ার্ল্ড কাপ না, তারপর আমরা ওইদিকে না যাওয়া ভালো। বর্তমানে একাদশ হিসাব করে আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো। আজকে ফ্রান্স মানে আসলে কথা হচ্ছে ওটা না, কথা হচ্ছে আজকে খেলা হবে হচ্ছে ফ্রান্স বনাম আনচেলত্তি, ব্রাজিল বনাম ফ্রান্স খেলা হবে না। কারণ আনচেলত্তির সাথে এই প্রথম কোন একটা বিগ টিম খেলতেছে, আনচেলত্তির বিপক্ষে ব্রাজিল টিম নিয়ে। এর আগে কখনো কোনো বিগ টিম খেলা নাই। আচ্ছা, ব্রাজিল নিয়ে যখন কথা বলবো তাহলে অবশ্যই সেখানে কোনো না কোনো ভাবে নেইমার কিন্তু চলে আসবে, যেহেতু নেইমার এখনো খেলা চালিয়ে যাচ্ছে, ঠিক আছে? নেইমারকে কিভাবে দেখতেছো? ব্রাজিল জীবন মনে হয় আঞ্চলিক মনে হয় এখনো পর্যন্ত নেইমারকে ইনক্লুড করে না। নেইমারকে নিয়ে ওর কোনো প্ল্যানিং নেই, ওর নিজেই বলে দিচ্ছে যে নেইমারকে নিয়ে কোনো প্ল্যানিং, ওর থেকে অনেক বেশি করতে হবে, পারফরমেন্স করতে হবে, তারপর ও ব্রাজিল টিমে ডাক পাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় হতাশা এই ব্রাজিলের খেলার। কারণ আমার মনে হয় বিশ্বকাপের আগে এরকম ফ্রেন্ডলি ম্যাচে এই নেইমারকে বাজিয়ে দেখা ভালো হইতো, যে ও আসলেই পারতেছে কিনা বা হচ্ছে কিনা, কিন্তু ওকে দিয়ে স্কোয়াডে রাখা যাবে কিনা, বা ও যেভাবে হাইপ তুলতেছে ওইভাবে ও মাঠে পারফরমেন্সটা কিভাবে আসতেছে এটা আসলে। কারণ এটা যখন কোনো প্রকার ওই প্রতিযোগিতা ম্যাচ না, একটা ফ্রেন্ডলি ম্যাচ, আর এই দুইটা ম্যাচ খেলবে, তার মধ্যে এই দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ ওকে সুযোগ দেওয়ার দরকার ছিল। আচ্ছা, তাহলে যাই হোক, দেখা যাক। আজকে মনে হয় বাংলাদেশ রাত 2টায় বাজে খেলা, সবাই ম্যাচ দেখবে। আজকে আমরা তেমন অনেক ম্যাচ এই সম্ভব স্কোর আমি ওই ফ্রান্সকে এগিয়ে রাখবো। ফ্রান্স জয় করবে, তবে গোল হলে 3টা হতে পারে। আমার মনে করি ব্রাজিল আজকে উইন হবে। ব্রাজিল 1-0 জয় নিয়ে মারছে। দেখি দেখা হোক তাহলে। আচ্ছা, ঠিক আছে।